হাফ করার কোনা দিয়ে টয়লেটে মার্ক করতাম। 6 মাস পর্যন্ত আমি হিসাব রাখতে পেরেছি। 6 মাস পর কোনোভাবে একজন গার্ড দেখে ফেলে যে আমি হিসাব রাখছি, তখন সে তার উচ্চ পদস্থ কর্মকর্তাদের বলে দেয়, তখন তারা এসে সে দাগগুলো সব দিয়ে স্ক্রেপার দিয়ে স্ক্রেপ অফ করে দিয়ে রং করে দেয় যাতে আমরা হিসাব রাখতে না পারি। কোন এক সময় এরকম খুব অসুস্থ হয়ে পড়েছি, আমি খুব বারবার বলতেছিলাম যে মেরে ফেলা হোক, হয় একটা সিদ্ধান্ত না হোক, নাহলে মেরে ফেলা হোক, এভাবে মানুষ বাঁচা সম্ভব না। তখন ডাক্তারটা ছিল সে একটু সিম্পেথেটিক ছিল, সে আমার কাঁধে হাত দিয়ে বলেছিল যে আপনি শক্ত থাকতে হবে, আপনার মা এখনো বেঁচে আছে। তখন আমি তার এই কথার মাধ্যমে বুঝতে পারলাম যে আমার পিতা নেই। যদি পিতা থাকতো তাহলে বলতো পিতা মাতা দুজনে বেঁচে আছে, এটা বলতো না। পিতার মামলা চলার অবস্থায় এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা অন্য কোনো মামলায় ঘটেনি। যেমন চিফ জাস্টিস নিজে প্রসিকিউশনকে বলেছেন যে এই প্রসিকিউটরদেরকে কাট করে দাঁড় করানো উচিত, কেন তারা এত নিম্নমানের তথ্য সবল বা সাক্ষ্য প্রমাণ নিয়ে এসেছে যে যার মাধ্যমে আমরা কেমন কেমন করে এরা মানে ভালো রাখবো। এবং যখন তিনি এটা বললেন তখন একাধিক মন্ত্রী সরাসরি প্রধান বিচারপতিকে হুমকি দিলেন, তাও ক্যামেরার সামনে। আমি একটা কথা বারবার বলি যে যদি শেখ হাসিনা যদি 24 ঘন্টা হাতের সময় পেত, যে 24 ঘন্টা পর তাকে ক্ষমতা ছাড়তে হবে, তাহলে আমরা যারা এই গুম অবস্থায় ছিলাম কেউ জীবিত অবস্থায় পেতে পারতাম না। কিন্তু আল্লাহ এই ফ্যাসিস্টকে 45 মিনিট বেশি সময় দেন নাই। মীর আরমান বিন কাসেম, এবং আপনারা সবাই ওনাকে চিনেন সম্ভবত। হি নিডস নো ইন্ট্রোডাকশন। উনি আয়নাঘর সার্ভাইভার এবং আয়নাঘরের সবচেয়ে মোস্ট হরিফিক যারা পারসিকিউটেড তাদের মধ্যে একজন। তো আমরা আজকে ওনার থেকে আয়নাঘরের কিছু অভিজ্ঞতা শুনবো দর্শকদের উদ্দেশ্যে। যদিও আমরা অনেক ইন্টারভিউ অলরেডি শুনেছি আপনার এবং আয়নাঘরের যেই বর্বরতা, কিন্তু আমার মনে হয় আমাদের জাতি আরো ভালো করে জানা উচিত যে কি ধরনের বর্বরতা গত স্বৈরাচারী আমলে আসলে আমাদের উপরে হয়েছে, এবং আয়নাঘরের গুম খুনের যে নৃশংসতা। আমরা আপনার কাছ থেকে সেই আয়নাঘরের সময়কার আপনার অভিজ্ঞতাগুলো শুনতে চাই। জি আরমান ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি ইন দিস ইভেন্ট। আমরা তো বাংলায় কথা বলবো, তাই না? জি জি জি। জি জি। রহমান রহিম, আসলে 8 বছরের কথা যদি আমি শুরু করি তাহলে তো 8 ঘন্টায় বলা সম্ভব না। আমাদের সময় সীমিত। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাকে যদি যেখানে না হয়েছিল সেখানে যদি আমাকে না নেওয়া হতো, তাহলে হয়তো আমিও আমার পক্ষে বিশ্বাস করা কঠিন হতো যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের নাগরিকদের সাথে এই ধরনের কাজ করার একটা ব্যবস্থা আছে। একজন মানুষের সাথে অন্য মানুষ এরকম আচরণ করতে পারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সেটা হয়তো আমি বিশ্বাস করতাম। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে শুধু তাই না, শুধু করছে তাই না, এটা একটি সুপরিকল্পিত সুচিন্তিত একটি প্রোগ্রাম, যার মাধ্যমে তারা এমন কিছু লোকদেরকে এমন একটা অভিজ্ঞতা দিতে চায় যেটা একটু الذين খারাপ। يظلمون الناس ويبغون। আমি কি সাউন্ড শুনতে পাচ্ছি? আচ্ছা আচ্ছা, ঠিক সরি। আছে। ঠিক আছে। তো প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা সবাই জানে, তারপরে আমি বলি যে আমি আমার পিতার মামলা কন্ডাক্ট করছিলাম, এবং আমার পিতার মামলার সময় এমন কিছু ঘটনা ঘটেছে যেটা অন্য কোনো মামলা এর আগে ঘটেনি। চিফ জাস্টিস নিজে এই মামলার যেসব এভিডেন্স প্রেজেন্ট করা হয়েছিল সেগুলোর ব্যাপারে ডিস্যাটিসফ্যাকশন প্রকাশ করেছিলেন। এবং এই মামলা চলাকালীন সরাসরি চিফ জাস্টিসকে ক্যাবিনেট মেম্বাররা হুমকি ধামকি দিচ্ছিলেন। বড় কথা, এই মামলাটা নিয়ে একটি বড় ধরনের excuse me, বড় ধরনের একটা কেওস সৃষ্টি হয়েছিল, যার কারণে সরকারের বড় ধরনের লস অফ ফেস হয়েছিল। তারা খুব এম্বারাসমেন্টের পড়ে গিয়েছিল এই মামলাটা নিয়ে। এবং তাদের যেটা ধারণা যে তারা যেটা বুঝতে পারছিল, যে তাদেরকে যেটা আশঙ্কা হচ্ছিল যে যদি এভাবে মামলাটা চলে তাহলে তাদের জন্য ফাঁসি কার্যকর করা খুবই ডিফিকাল্ট, যদি অসম্ভব না হয় খুবই ডিফিকাল্ট হবে। এবং এই ফাঁসি কার্যকর করার জন্য তারা যাকে বাধা হিসেবে দেখেছে খুব সম্ভব সেটা আমাকে তারা মনে করেছিল। শুধু আমাকেই নয়, গুমের জন্য আরো কয়েকজনকে বাছাই করা হয়েছিল, যেমন আপনারা সবাই জানেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব, আহ, হুমায়ুন কাদের চৌধুরী, এবং আরো কয়েকজন ছিল। কিন্তু এই তিনজনকে খুব অল্প সময়ের মধ্যে গুম করা হয়। আমরা কষ্ট করতেছি সারা বসে রয়েছে। জি। তো আমাকে যেদিন আমাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, হোস্ট সাহেব আমার কতটুকু সময় আছে আমার হাতে? আপনি শুরুতে 10 মিনিট বলেন, আমরা এরপরে আমাদের নূর খান লিটন ভাই থেকে তদন্তের অগ্রগতি জানতে চাইবো। জি জি জি, ঠিক আছে। তাহলে আমি দ্রুত বলে ফেলি। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে যখন নিতে আসতো তারা বলে আমাদের সাথে আপনাকে যেতে হবে, আমাদের কিছু প্রশ্ন আছে। তো আমি প্রথমে যেতে চাই না, কিন্তু ওরা বলপূর্বক আমাকে নিয়ে যায়, গাড়িতে ওঠায় এবং
আমি হাত করার পরে পরে চোখ বাঁধার চেষ্টা করে। তখন আমি বাধা প্রদান করি। আমি বলি যে আমাকে কেন আপনারা চোখ বাঁধছেন, আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি। তখন তারা বলে এটা আমাদের নিয়ম। এই আমি অন্ধ হয়ে গেলাম এবং শুরু হয় আমার 8 বছরের অন্ধকারের যাত্রা। আমাদেরকে যারা বন্দী ছিল তাদেরকে সারাক্ষণ 24 ঘন্টা চোখ বেঁধে হাত করা করে রাখা হতো। রাত 12টা থেকে সকাল পর্যন্ত হাতটা পিছন দিয়ে দিত। সকালবেলা হাত করার সামনে থাকতো, রাত 12টা থেকে ফজর পর্যন্ত হাত পিছন দিকে হাত করা করে রাখতো। আমাদেরকে কোথায় আছি বলা হতো না, দিন বলা হতো না, তারিখ বলা হতো না, এমনকি নামাজের সময়টাও আমাদেরকে বলা হতো না। এবং যখন আমরা জিজ্ঞেস করতাম যে কিভাবে আমরা নামাজ পড়বো, আমাদের সাথে এই আচরণ কেন করা হচ্ছে, তারা শুধু একটাই উত্তর দিত যে আদেশ, আমরা আদেশ পালন করছি, এটাই আদেশ। আমি যেখানে ছিলাম সেখানে সুচিন্তিত ভাবে বন্দীদেরকে মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো, এবং সেটা দিন দিন মাস বছর অনির্দিষ্টকালের জন্য সেটা চলছিল। এবং একটা ছোট একটা ছোট প্রশ্ন, আপনারা দিনে কি 5 টাইমস নামাজ পড়তে পারতেন? আপনাদেরকে সেই সুযোগ দেওয়া হতো অজুর এবং আমাদেরকে নামাজ পড়তে দেওয়া হতো, মানে আমরা হাত করা পর অবস্থায় আমাদের নামাজ পড়তে হতো। আহ আহ, দুই হাত যখন সামনে থাকতো ওভাবেই, যখন পিছিয়ে থাকতো তখন সেভাবেই। হাত করা এমন অবস্থা হয়েছিল যে হাতে থাকতে থাকতে হাতে ঘা হয়ে গিয়েছিল। আমি যখন দেখালাম যে হাতে ঘা হয়ে গেছে, আমি হাতে রাখতে পারছি না, রক্ত পড়তেছে, পুজ বেরোচ্ছে, তখন সে হাত থেকে খুলে পায়ে পরিয়ে দেওয়া হয়েছে। পায়ে হাত করা থাকতো, হাত খোলা থাকতো। মানে এটা মেইনলি হচ্ছে একটি টর্চার। এবং এবং অজুর প্রয়োজন হলে আপনাদেরকে অজু করার সুযোগ দেওয়া হতো। হ্যাঁ, জি জি জি। তারা যখন আমাদের টয়লেট বা অজু করার প্রয়োজন হতো, আমাদের হাত করা দিয়ে, আমাদের যে সেল ছিল সেটা লোহার দরজায় হাত করা দিয়ে আওয়াজ দিতে হতো। তাহলে তারা আসতো, এসে টয়লেটের প্রয়োজন হলে বাম হাতের হাত করা খুলে দিত, এবং ডান হাত থেকে হাত করাটা ঝুলতো। ডান হাতের হাত করা থাকতো, এক হাতে ঝুলতো। সেভাবে আমরা টয়লেট ইউজ করে আসলে আবার এক হাত লাগিয়ে দিত, এবং আমরা নামাজ করতে হলে ওই হাত করা পরা অবস্থায় নামাজ পড়তে হতো। যখন খাবার দিত তখন ডান হাতের হাত করাটা খুলে দিত, ওই সেই হাত করা বাম হাতে লাগানো অবস্থায় ঝুলে থাকতো। ওরা খাবার শেষ করলে খাবার দিয়ে আবার হাত লাগে, এভাবেই তো। তো এই ছিল অবস্থা। এবং বন্দীদেরকে বাঁচার জন্য ন্যূনতম যেসব জিনিস, একটা ঘড়ি যাতে সময় দিতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, একটা বই বা কিছু যেটা পড়ে তারা অ্যাটলিস্ট নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে, এগুলো কিছুই দেওয়া হতো না। এমন কিছু বন্দী ছিল যাদেরকে উঠে দাঁড়াতেও দেওয়া হতো না, তাদের যে সেলটা ছিল সেটা একটি একটা ছোট প্রশ্ন, আপনি যে চোখ বাঁধার কথা বলেছেন, তো আপনাদের কি সেলে থাকা অবস্থায় চোখ বেঁধে রাখতো নাকি? সেলে থাকা অবস্থায় নিয়ম ছিল চোখ বাঁধা। এটাই ছিল ওখানকার নিয়ম। প্রত্যেকটা বন্দীকে 24 ঘন্টা শুধু খাবার, টয়লেট ছাড়া বাকি সময় চোখ বেঁধে থাকতে হবে। শুধু খাওয়ার সময় চোখটা হালকা লুজ করে দিত, একটু উঠানোর তো অনুমতি দিত, যাতে ঠিক সামনে রাখা প্লেটটা আমরা দেখতে পাই। তা এর চেয়ে বেশি খোলা যেত না, সম্পূর্ণভাবে খোলা যেত না। কখনোই সম্ভব, এক্সকিউজ মি, আমি ঠান্ডা লেগেছে। কখনোই সম্পূর্ণভাবে খোলা যেত না। এবং আমরা যখন গোসল করতে যেতাম তখন ওই গোসলখানায় বা টয়লেটে ঢোকা পর্যন্ত চোখ লাগানো অবস্থায় হালকা খোলা থাকতো, যাতে পায়ে হেঁটে যেতে পারি। ওখানে যে খুলে গোসল টোসল শেষ করে আবার নিজেরা চোখ বেঁধে নেমে আওয়াজ দিতে হতো। তখন তারা এসে চেক করতো চোখ ঠিক মতো আছে কিনা, যদি ঢিলে থাকতো তাহলে আটকে দিত, এবং হাত করাটা আবার লাগা দিত। এভাবেই সব বন্দীকে সবসময় রাখা হতো। এবং অধিকাংশ বন্দীর সাথে নিয়মিত ভাবে একদম রুটিন করে তাদেরকে পেটানো হতো, শারীরিকভাবে নির্যাতন করা হতো, আঘাত করা হতো। এবং জিজ্ঞাসাবাদ করার সময় তাদেরকে পশুচ্চ নির্মম আচরণ তাদের সাথে করা হতো। আমি যেখানে ছিলাম সেখান থেকে ইন্টারোগেশন রুমটা খুব কাছে ছিল। সেই টর্চারের আওয়াজে রাতে ঘুমাতে পারতাম না, বিশেষ করে রাতেই তার টর্চার গুলো করতো। বিশেষ করে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একজন শিশুর মতো চিৎকার করছে, এই আওয়াজ শোনা একজন মানুষের জন্য, নার্ভের জন্য ডেভাস্টেটিং আর কি। তো সেটা চলতো, এবং সেই অমানবিক চিৎকার সারা রাত চলতে থাকতো, আমরা ঘুমাতে পারতাম না। আমরা প্রায় যখন আমরা কমপ্লেন করতাম যে আমাদেরকে এভাবে রাখা হচ্ছে কেন, এর চেয়ে তো মেরে ফেলা ভালো, তখন বিভিন্ন গার্ডের মাঝে মাঝে বলতো যে আপনি তো সৌভাগ্যবান যে আপনি উঠে দাঁড়াতে পারছেন। এমন সেল আছে যেখানে যে বন্দীকে ঢোকানো হয়, মায়ের পেটে একজন শিশু যেভাবে থাকে ওই মানুষ ওইভাবে ওখানে ঢুকে থাকে, এবং 24 ঘন্টা ওই অবস্থায় থাকে। এমন সেল আছে যেখানে যে জায়গায় সে থাকে ওই পিঠের নিচে একটা গর্ত আছে, ওখানে তাকে মল ত্যাগ এবং প্রস্রাব করতে হয়, ওখানেই তাকে খাওয়ানো হয়, ওখানেই তাকে গোসল করানো হয়। সবথেকে কৃতজ্ঞ থাকা উচিত যে আপনার রুমের বাইরে টয়লেটের ব্যবস্থা আছে, এবং আপনি যেখানে আছেন সেখানে উঠে দাঁড়াতে পারছেন, একটু হাঁটাহাঁটি করতে পারছেন। এই ছিল অবস্থা আসলে। এভাবে আমরা জানতে পারি যে কি আচরণ ছিল, এবং সেটা সর্বোচ্চ জায়গা থেকে মনিটরিং হতো। এবং যারা এখানে প্রহরার দায়িত্বে ছিল, যারা এখানে নীতি নির্ধারণী পর্যায়ে ছিল, তারা সবাই সর্বোচ্চ জায়গা থেকে আদেশ পেতেন। এটাই তারা আমাকে বারবার বলতেন
মাঝে মাঝে আমি প্রায় অসুস্থ হয়ে পড়তাম, তখন আমি বলতাম যে আমাকে মারা হচ্ছে না, কারণ মারা হলে তো অ্যাটলিস্ট এই যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। তখন তারা বলতো যে আপনার আদেশ সর্বোচ্চ জায়গা থেকে আসবে, আমাদের হাতে কিছু করার নেই। তো সর্বশেষ পর্যন্ত বিপ্লবের পরে আল্লাহ আমাকে মুক্ত করেন, এবং যদি বিপ্লব না হতো তাহলে হয়তো আমাদের সেখানেই মৃত্যু হতো, অথবা আমাদেরকে হয়তো হত্যা করা হতো। আমি একটা কথা বারবার বলি যে যদি শেখ হাসিনা এই স্বৈর শাসক যদি 24 ঘন্টা হাতে সময় পেত, যে 24 ঘন্টা পর তাকে ক্ষমতা ছাড়তে হবে, তাহলে আমরা যারা এই গুম অবস্থায় ছিলাম কেউ জীবিত অবস্থায় বেরোতে পারতাম না। কিন্তু আল্লাহ এই ফ্যাসিস্টকে 45 মিনিট বেশি সময় দেন নাই, সে তার নিজের সুটকেস গোছানোর বেশি সময় পায় নাই, দেখি আমরা আজকে দিনে হালত দেখতে পাচ্ছি। আমরা চাই যে এই আমাদের সাথে যা করা হয়েছে এটা সারা বিশ্বকে জানানো হোক, একটি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ক্লাস এবং ওয়ার্ল্ডলি একসেপ্টেবল একটা বিচার হোক, যার মাধ্যমে বিচার প্রার্থীরা বিচার পাবে, যারা এখন যাদের প্রিয়জন ফিরে আসে নাই তারা এতটুকু শান্তি হবে যে যারা এসব জড়িত শাস্তি হয়েছে। আমি এই বলে প্রাথমিক কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। So, আপনি বললেন যে you were handcuffed 24/7 to the back. If so, how you guys would sleep? We couldn't, আমরা ঘুমাতে পারিনি। অনেক রাত আমাদের না ঘুরে কামাতে হয়েছে। আমাদেরকে মনে হচ্ছিল যে এইভাবে থাকার চেয়ে যদি এখনই আমাদেরকে হত্যা করা হতো তাহলে একটু হলেও আরাম পেতাম, এরকম মনে হতো। এবং এটাই ছিল উদ্দেশ্য, আমাদের বন্দীদের সাথে এই ধরনের আচরণ করার এটাই উদ্দেশ্য ছিল, যে তাদেরকে এরকম টর্চার করা যাতে তারা মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা অনুভব করে। তো যেটা হতো যে আমরা হাত করে পিছিয়ে দিয়ে কাপ হয়ে শুয়ে থাকতাম, মশা কামড়াতো, গরম নিজের ঘাম নিজের কানে ঢুকে যেত, মশা কামড়াতো, আমরা মশা মারতে পারতাম না। ওভাবে নিজের ঘাম নিজে এভাবে ফ্লোরে ভিজে থাকতে মনে হতো কেউ একজন পানি ঢেলে দিয়েছে। ওখানে আমরা যেটা করার চেষ্টা করতাম, আমি যেটা পার্সোনালি করতাম সেটা আল্লাহর জিকিরটা বেশি করার চেষ্টা করতাম, এবং মনে করতাম এবার আল্লাহর কাছে বলতাম যে এই অবস্থায় আমি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আমি আসি নাই, এবং যদি আমি এখানে বাঁচতে হয় আল্লাহর সাহায্যের মাধ্যমে বাঁচতে হবে। আল্লাহকে ডাকার উপায় হচ্ছে গিয়ে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, আল্লাহকে দোয়া করা। যতটুকু জিকির আজকার মনে ছিল সেটা করার চেষ্টা করতাম। কোন এক সময় চোখ লেগে যেত আর কি, আবার কোন সময় যদি ঘুম ভেঙে যেত বুঝতে পারতাম না যে কতটুকু রাত পার হলো। আবার সকালের জন্য যখন তারা হাতটা খুলে দেবে কতটুকু সময় আছে বোঝার কোনো উপায় ছিল না। তো অসহ্য মনে হতো। একই সঙ্গে তিন কষ্ট, খুব কষ্ট দিত। এক হচ্ছে এই শারীরিক কষ্ট, যে হাত বেঁধে পাশে পড়ে আছি, ক্ষুধার কষ্ট দিত, কারণ রাতে খাবার তারা যতটুকু দিত খুব অল্প দিত। সকালের খাবার রাতের খাবার মাঝখানে 12 থেকে 14 ঘন্টার গ্যাপ থাকতো। তার উপর সবচেয়ে কঠিন অবস্থা যে এইভাবে কতদিন এটা আমরা জানতে পারতাম না। তো আল্লাহর একমাত্র খাস রহমত ছাড়া আর কিছুই উত্তর, আর কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই যে কিভাবে আমি পারবো। আল্লাহ আল্লাহ তার ধরন ক্ষমতার বাইরে কাউকে দেন নাই। আয়াতটা পড়তাম আর বলতাম আল্লাহ আমার কাছে মনে হয় না আমি এটা পারবো, আমি তোমার কাছে সাহায্য চাই পার করার জন্য। আল্লাহ পার করে 8 বছর আল্লাহ পার করেছে। Thank you for your answer. I would like to tell you that we are glad that you are here. We are able to see you. Think about Ilyas Ali, what happened to him. So even after 8 years, you are here. You should be thankful to Allah and should be hopeful. Whatever happened in the past happened, but move on. We have the sun will rise tomorrow, so we have to live on hope. And I would ask you, if you need, seek professional help. That helps. Spiritual and professional both help. Both helps. So please seek. And I'm here to do if I can do anything for anybody. Thank you. আমার মনে হয় আপনার কাছে যে আপনাদের যখন রমাদান মাস আসতো আপনারা কি বুঝতে পারতেন বা আপনাদেরকে বলা হইতো রোজা রাখার সুযোগ আপনাদেরকে দেওয়া হইতো কিনা, বা সেহরি এবং ইফতার রমাদান মাসে আপনাদের? জি 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 সারপ্রাইজিংলি আলহামদুলিল্লাহ আমি তো প্রথমে যখন আমাকে নেয় তখন রমজানের ঠিক পর পর। তো আমি চিন্তা করছিলাম যে এভাবে তো প্রায় 11 মাস চলে গেল রমজানের কাছাকাছি। আমি আনুমানিক ভাবে অনুমান করছি আমি প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত প্রতিটি দিন আমি হিসাব করতাম, এবং ওই হাত করার যখন টয়লেটে আমি যেতাম তখন ওই টয়লেটে এক হাত খুলে দিয়ে এক হাত দিয়ে হাত করা খুলতে, হাত করার কোনা দিয়ে টয়লেটে মার্ক করতাম প্রত্যেক দিন যখন আমাকে সকালে নাস্তা দিত তার মানে বুঝতাম যে নতুন একটা দিন শুরু হয়েছে। নাস্তা দেখে বুঝতাম যে একটা দিন হয়েছে, কারণ আমি দিন রাত বুঝতে পারতাম না। তো রাস্তা আসলে আমি হাত খুলে দিত খাবার জন্য, আমি টয়লেটে যেতে হাত ধোয়ার জন্য, যে হাত করে কোনা দিয়ে হাত করার যে শার্প অংশটা সেটা দিয়ে দেয়ালে একটা দাগ দিতাম। এভাবে ডাক্তারদের 600 দিন পর্যন্ত আমি হিসাবটা রাখতে পেরেছি, 6 মাস পর্যন্ত আমি হিসাব রাখতে পেরেছি।
6 মাস পর কোনোভাবে একজন গার্ড দেখে ফেলে যে আমি এভাবে হিসাব রাখছি, তখন সে তার উচ্চতর পদস্থ কর্মকর্তাদের বলে দেয়, তখন তারা এসে সে দাগগুলো সব দিয়ে স্ক্রেপার দিয়ে স্ক্রেপ অফ করে দিয়ে রং করে দেয় যাতে আমরা হিসাব রাখতে না পারি। এবার আমি টাইমের হিসাবটা আমার কাছে চলে যায়, রাখতে পারিনি কোনো মতে। আনুমানিক ভাবে হিসাব করে দিন 4-7 দিনের হিসাব রাখার চেষ্টা করতাম। তো আমি আল্লাহর কাছে বারবার দোয়া করছি, আল্লাহ কিভাবে আমি রমজান রাখবো। নামাজ তো কোনো মতে মানে অনুমান করে পড়ছি। আর নামাজের ব্যাপারে এটা বলতাম যে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ, কিন্তু নফল নামাজ কিন্তু 24 ঘন্টার সময়। তো আমি এই জন্য যতখানি সম্ভব নফল নামাজ পড়ার চেষ্টা করতাম, অনুমান করে পড়তাম। বেশিরভাগ সময় ভুল হতো, তো তারপরও মানে সময় অনুমানটা ভুল হয়ে যেত আমাদের। আমি অনুমান করছি এখন হয়তো মধ্যরাতে আমি নামাজ পড়ছি, আমার সময় নাস্তা চলে আসছে, তার মানে ফজরের নামাজ শেষ হয়ে কাজা হয়ে গেছে। এরকম বহু সময় হতো। তো একদিন হঠাৎ করে দেখলাম আমার কাছে এসে একজন গার্ড এসে বললো যে রমজানের চাঁদ দেখা গেছে, আজকে রাতে তারাবি নামাজ পড়তে হবে আর আমরা সেহরি দিব। আমি খুব অবাক হয়ে গেলাম যে 5 ওয়াক্ত নামাজ সময় বলে না, কিন্তু রমজান ঠিকই তারা বললো। আলহামদুলিল্লাহ সেহরির সময় তারা রাতের খাবারটা সেহরির সময় দিত, আর ইফতারের সময় হলে ওই সেহরি খাবার দিয়ে তারা বলতো যে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, আমরা একটা আওয়াজ দেবো দরজায়, এরপর আর খাওয়া যাবে না, তার মানে এটা হচ্ছে সেহরি শেষ। এভাবে আমরা বুঝতাম। আমরা খাবার আসার সাথে সাথে খাবার খেয়ে ফেলতাম, পানি খেতে থাকতাম, বোতলে করে পানি দিত। তো একসময় তো সব দরজায় আওয়াজ দিত, বলতো যে আর খাওয়া যাবে না, এমনি আওয়াজ দিত, তার মানে এটা হচ্ছে সেহরি শেষ। ইফতারের সময় কাছাকাছি হলে তারা খাবার দিত, দিয়ে বলতো যে আমরা দরজায় বাড়ি দিলে তারপর খেতে হবে আর কি, তার মানে ধরো ইফতারের সময় শুরু। তারপর অপেক্ষা করে থাকতাম, দরজায় একটা বাড়ি পড়তো, তার মানে এখন খাওয়া যাবে। এভাবে আমরা ইফতার একমাত্র রমজান সময়তে তারা বলতো, এবং রমজান শেষ হয়ে গেলে আবার বলতো যে আজকে চাঁদ হয়ে গেছে, কালকে থেকে আর রাতে খাবার আসবে না, স্বাভাবিক 3 বেলা খাবার আসবে। এভাবে আমরা বুঝতাম। এবং আমি এই 8 বছরে তো আমরা একমাত্র সময় বছরে বছর এই মাত্র রমজান, আমি রমজান দিয়ে বছর কাউন্ট করতাম। তো রমজান মাস ইফতারের বলতে সময় কি আপনাদেরকে রেগুলার সময়ের মতোই ডিনারের আইটেম দেওয়া হতো? মানে ইফতারের সময় আপনাদের কি না খাওয়া না, আমাদের ইফতারের সময় কিছু ইফতারের আইটেম মুড়ি ছোলা দেওয়া হতো, আর ভাত, তারপর একই সঙ্গে একটু ভাত অল্প পরিমাণে ভাত দিয়ে দেওয়া হতো। আর সের সময় দুপুরে যে পরিমাণ ভাত দিত সেই পরিমাণ ভাত সেরের সময়, এই দুবেলা খাবার পেতাম আমরা ইফতারে রমজানে। আর স্বাভাবিক অবস্থায় 3 বেলা খাবার পেতাম। তো এই রমজান দিয়ে আমরা বুঝতে কয় বছর, আমি ভিতরে 8টি রমজান কাটিয়েছি, সেই থেকে আমি বলতে পারি যে ভিতরে 8 বছর ছিলাম। এখন তো বাইরে থেকে বুঝতে পারছি, কিন্তু ভিতরে আমি রমজান দিয়ে কাউন্ট করতাম যে কয় বছর আমার হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। তো আপনাদের আপনি যেটা বললেন যে মানসিক ভাবে খুবই আসলে আপনি যেই জিনিসটা সবচেয়ে বেশি ট্রমাটিক ছিল, যে আপনি জানতেন না যে আপনার ফিউচারটা কি হবে, আপনাকে কি কখন ছাড়া হবে, ইউ ডোন্ট নো ইউর ফিউচার। আপনার কি কখনো ওইখানে মানে কোরআন পড়ার সুযোগ আপনারা চেয়েছেন, বা আপনাদেরকে কি বলা হইতো যে আচ্ছা আমি কোরআন পড়তে পারি কিনা, এটার জন্য কোনো সুযোগ তারা কখনো বললে তারা কি বলতো? আমি একদম ডে ওয়ান থেকে এই একটা কথাই বলতাম। যখন আমি প্রথমে আমি মনে করেছি আমাকে জাস্ট কয়েকদিনের জন্য এখানে রেখেছে, হয়তো কয়েকদিন পর কোর্টে আমাকে দিয়ে দিবে আর কি, বা কোর্টে চালান দিয়ে হাজতে দিবে। যখন দিন ঘুরে সপ্তাহ হলো, সপ্তাহ ঘুরে মাস হলো, মাস ঘুরে 3 মাস হলো, তখন বুঝতে পারলাম যেটা আর স্বাভাবিক আটকাদেশ নয়, সবার স্বাভাবিক বন্দি 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 দশা এটা না। তখন নিজেকে প্রথমে কষ্ট হচ্ছিল, আমি আওয়াজ ইন সেলফ ডিনায়াল, যে না এটা হতে পারে না, আমার মতো মানুষের সাথে এই ধরনের কাজ তারা হয়তো করবে না, কারণ আমি তো একদম মামলা নিয়োজিত আইনজীবী, সেই মামলা চলছিল, সেটা সেই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে হাই প্রোফাইল কেস, এবং লয়ারদের দিক দিয়ে আমার নাম মোটামুটি ওয়েল রিকগনাইজড। এমন একটা লোকের সাথে এই কাজ করবে, এটা মেনে নেওয়া আমার জন্য খুব ডিফিকাল্ট হচ্ছিল। আওয়াজ ইন সেলফ ডিনায়াল। পরে ধীরে ধীরে আমি মানতে বাধ্য হলাম যে এটাই তারা করেছে, আমাদের তার কারণ নির্দিষ্ট কাল তারা এভাবে রাখবে। তখন আমি যতবারই সুযোগ পেতাম কারটা খাবার দিয়ে আসতো, বারবার বলতাম যে একটা ঘড়ি দেন যাতে 5 ওয়াক্ত নামাজটা আমি পড়তে পারি, একটা কোরআন শরীফ দেন যাতে একটা কাজ কাটাতে পারি। 24 ঘন্টার সময় যে কত লম্বা সময়, ওরকম পরিস্থিতি কেউ না পড়লে কেউ বুঝতে পারবে না। তো তারা প্রথমে কিছুই বলতো না, দেওয়া যাবে না আদেশ। কয়েকদিন পর তাদের মধ্যে একটু বোধোদয় হলো, তারা বলতো দেখেন আমাদের হাতে থাকলে আমরা দিতাম, কিন্তু কিছুই আমাদের হাতে নাই। এরপর যখন তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো, যখনই কোরআন চ্যাম্পিয়ন গালাগালি করতো, যে 5 বেলা 2 বেলা খেতে পারতেছে, হাঁটাহাঁটি করতেছে, আর অন্য অনেক লোক আছে যারা মানে গর্তের মধ্যে থাকে, একটা অফিনের মতো জায়গার মধ্যে থাকে, ওখানে ঢুকাই দিলে কোরআনের কথা আর কেউ বলবে না, এরকম এরকম থ্রেট দিত আর কি। তো এরকম করতে করতে প্রায় 1 বছর কেটে যায়। এর মধ্যে প্রায় 1 বছরের মাথায় আনুমানিক আমার কাছে মনে আছে প্রায় এক রমজান কাটার পর আমি খুবই কষ্টে পেলাম। রমজান যখন আমি আনুমানিক করতে পারছি রমজান কাছে, তখন বারবার আকৃতি করতাম যে রমজান কাছে সামনে আসতেছে, আমার হিসাব মতে
এই রমজান মাস কোরআন মাস, কোনো কিছু করার নাই, যদি একটা কোরআন পেতাম রমজান মাসটা কত ভালো মতো কাটাতে পারতাম, একটা কোরআন আমাকে দেওয়া হোক, এটাই আমার একটা আবেদন। একটু উত্তীর্ণ কর্তৃপক্ষ জানান, তারা বারবার বলতো যেসব দেওয়ার কোনো সব নিয়ম নাই এখানে। তো রমজান মাস চলে গেল, খুব কষ্টে কাটতো রমজান, কাজ বুঝতে পারতাম না দিন কত গেল। রমজান সময় তো খাবারের সময় দিয়ে অনুমান করতে পারতাম সকাল দুপুর রাত। রমজানে তো সেটা ভুল হয়ে গেল, রমজানের মধ্যে নামাজ কাজা হয়ে যেত। খুব কষ্ট, মানসিক কষ্ট এই পর্যায়ে চলে গেলো যে রমজানের কয়েকদিন পর আমার নার্ভাস ব্রেকডাউনের মতো হলো, একদম শরীর খিচিয়ে আসলো, চোখ দাঁতে দাঁত লেগে গেলো, চোখ উল্টে যাওয়ার মতো হলো। ডাক্তার চলে আসলো। তখন ডাক্তার আমাকে সেবা শুশ্রূষার সময় বলতেছে যাতে শক্ত থাকতে হবে, আপনার মা এখনো বেঁচে আছে, এরকম একটা কথা বললো। তখন আমি বুঝলাম যে সফট কর্নারে কেউ একজন এখানে আছে। আমি খুব আপত্তি করে বললাম যে যদি এভাবে রাখতে হয় বাচ্চার মতো উপকরণ দিন। কথা হয়তো মনে হচ্ছে আপনিও মুসলমান আমিও মুসলমান, একটা মুসলমানকে কোরআন শরীফ দিতে বাধা কোথায়? আর যদি সেটা না থাকে তাহলে আমাদের মেরে ফেলা হোক, এভাবে বেঁচে বাচ্চায় রাখার থেকে। কারণ পরে আমি যদি জানতে পারি যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় যে এই বন্দি মারা যাবে যদি তাকে কিছু না দেওয়া হয়, মানসিকভাবে সে খুবই ট্রমার ভিতরে আছে। তো আলহামদুলিল্লাহ আমার ওই সিজার লাইক একটা নন এপিলেপটিক সিজারের মতো একটা হয়েছিল, নার্ভাস ব্রেকডাউন মতো হয়েছিল। সেটা দেখে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যখন তারা জানলো যেটা মারা যেতে পারে, তখন এই গ্রাউন্ডে যে মরতে দেওয়া যাবে না। তাদের সিদ্ধান্ত ছিল, নীতি নির্ধারক যারা ছিল তাদের সিদ্ধান্ত ছিল কোনো বন্দীকে বাঁচার মতো উপকরণও দেওয়া যাবে না, আবার মরতেও যেন না পারে। তখন এই মারা চলে উপরে যেতে পারে ট্রমা থেকে, এই গ্রাউন্ডে আলহামদুলিল্লাহ প্রায় 1 বছর পর তারা আমাকে একটা কোরআন শরীফ দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ছিল আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া। এরপর বাকি সময় কোরআন নিয়ে আমি বেঁচে থাকি। কিন্তু আপনার তো চোখ চোখ বন্ধ করে রাখতো বেশিরভাগ সময়, নাকি আপনাকে কোরআন পড়া দিত? কোরআন যখন আমাকে দিল তখন তারা আমাকে এই সিদ্ধান্ত দিল যে আমাকে দরজার কোণায় থাকতে হবে এবং কোরআন পড়ার সময় হালকা করে আমি করতে পারবো, চোখের কাপড় একটু লুজ করতে পারবো, কিন্তু কোনোভাবেই দরজা এবং একটা জানালার মতো ছিল যেটার দ্বারা ভিতরে দিত সেদিকে আমি তাকাতে পারবো না। আর কখনোই যদি পায়ের আওয়াজ তারা শুনে অথবা কোনো আওয়াজ আমি শুনতে পাই কেউ আসছে, তার সাথে সাথে চোখ লাগিয়ে ফেলতে হবে, কোরআন বন্ধ করে দিতে হবে। তো ওরা যেটা করতো যে আমাকে কোরআন দেওয়ার পর ওরা আসার সময় ওদের হাতে লাঠি থাকতো, একটা হেভি লাঠি নিয়ে সব আসতো। ওই লাঠিটা মাটিতে আওয়াজ করতে করতে আসতো যাতে বুঝতে পারি কেউ আসছে। তখন আমি যখন আওয়াজ শুনতাম সাথে সাথে চোখ লাগিয়ে ফেলতাম, কোরআন বন্ধ করে দেয়ালের দিকে মুখ করে বসতাম। তারপর খাবার বা কোনো তারা যদি অবজারভেশন করে চলে যেত তারপরে আমি আবার একটু কোরআন পড়ার চেষ্টা করতাম। খুব অল্প আলো ছিল, সে অল্প আলো করার কারণে আমার দুই চোখেই দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমার 2 চোখে নিউট্রিশ ক্যাটারাক্ট পড়ে যায়, ছানি পড়ে গিয়েছে 2 চোখেই। তার অন্যতম কারণ হচ্ছে খুব অল্প আলোতে অন্ধকারের ভিতরে কোরআন কোরআন পড়া আর কি। তো এই আলহামদুলিল্লাহ আমি একমাত্র ব্যক্তি, তারা বলেছে ওই বন্দিশালে আমি যেখানে ছিলাম সেখানে আমি একমাত্র ব্যক্তি যে কোরআন শরীফ তারা দিয়েছিল, অন্য কাউ সেটা পায়নি। এবং অন্য বন্দিশালায় যেখানে জেনারেল আজমির সাহেব ছিলেন তাকেও তারা দিয়েছিল, কিন্তু তাকে আর্লি দিয়েছিল, আমাকে অনেক পরে দিয়েছিল। আমি যদি মানে মৃত্যু প্রায় সিচুয়েশন না হতো তাহলে হয়তো আমি কোরআন শরীফ পেতাম না আর কি। কারণ তাদের থেকে পুরো নির্দেশ ছিল যেন মারা না যায়, মরতে দিবে না, বাঁচতে দিবে না, ওয়ার্স দেন ডেথ এক্সপেরিয়েন্স। আপনাকে কি আপনাকে এই পুরো 8 বছরের সময় আপনাকে কখনো ইন্টারোগেশন করা হয়েছে, মানে কোনো অফিসাররা এসে বা কেউ ইন্টারোগেট করা বা তাদের? সারপ্রাইজিংলি এটা করেনি, সারপ্রাইজিংলি এটা কখনো করেনি। বলে আমি তাদেরকে বলতাম যে আমার ভিতরে অভিযোগ কি, আমাকে বলো হোক, হয়তো আমি কোনো একটা এক্সপ্লেনেশন দেবো, হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে। তখন তারা বারবার বলতো যে কোনো ভুল হয় নাই, সর্বোচ্চ জায়গায় নির্দেশ আপনাকে নিয়ে আসা হয়েছে, আপনার ব্যাপারে কি সিদ্ধান্ত এটা কেউ কিছু করতে পারবে, সর্বোচ্চ জায়গা থেকে আসবে। তো আমাকে কখনোই তারা কোনো রকম জিজ্ঞাসাবাদ প্রশ্ন করে নাই, তারা জাস্ট নিয়ে ফেলে রেখেছে এবং আমার এই ভোগান্তিটা বাড়িয়েছে শুধু। আমার কাছে আমি বারবার এটাও বলতাম যে হয়তো আমার কাছে আপনার যদি আমার বিরুদ্ধে যে অভিযোগটা আমাকে বলেন তাহলে হয়তো আমি কোনো এক্সপ্লেনেশন দিতে পারবো, কিন্তু তারা বলতো যে আমাদের কিছু জানা নেই, আমাদের নির্দেশ এখানে আটকে রাখা। আপনার বাবার যে মৃত্যুদণ্ডাদেশ, এটা তো আপনি অন্তরীণ হওয়ার পর, গুম হওয়ার পর, আপনি কি খবর সেখানে পেয়েছেন? জি না, আমি জানতে পারিনি যে পিতার জন্য আমি এতদিন কাজ করেছি, যে শুনানি আমি নিজে শুনানি অংশগ্রহণ করেছি, সেই আমার পিতার কি হলো শেষ পর্যন্ত নয়, তাকে কি করা হয়েছে, তাকে কি খালাস দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে না ফাঁসি দেওয়া হয়েছে আমি জানতে পারিনি। তাকে যদি ফাঁসি দেওয়া হয় কখন দেওয়া হয়েছে, কোথায় দেওয়া হয়েছে এটাও আমি জানতে পারিনি। তাই কোথায় দাফন করা হয়েছে, কোথায় জানাজা হয়েছে, এগুলো এতটুকু আমার কাছে ছিল না। শুধু একদিন আমি এরকম প্রায় অসুস্থ হয়ে পড়তাম, এই 8 বছরে প্রায় 3বার মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম আমার সাইকোলজিক্যাল ব্রেকডাউনের কারণে। কোন এক সময় এরকম খুব অসুস্থ হয়ে পড়েছি, আমি খুব বারবার বলতেছিলাম যে মেরে ফেলা হোক,
হয় হয় একটা সিদ্ধান্ত না হোক, নাহলে মেরে ফেলা হোক, এভাবে মানুষ বাঁচা সম্ভব না। তখন যে ডাক্তারটা ছিল সে একটু সিম্পেথেটিক ছিল। সে আমার কাঁধে হাত দিয়ে বলেছিল যে আপনাকে শক্ত থাকতে হবে, আপনার মা এখনো বেঁচে আছে। তখন আমি তার এই কথার মাধ্যমে বুঝতে পারলাম যে আমার পিতা নেই। যদি পিতা থাকতো তাহলে বলতো পিতা মাতা দুজনে বেঁচে আছে, এটা বলতো না। যখন উনি বললেন মা এখনো বেঁচে আছে, তখন সেটার মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার পিতা নেই, তাও ইনডিরেক্টলি। একটা হিন্ট আমি পেয়েছি, বাকি একটু বিস্তারিত আমি বের হয়ে যখন আমি আমার পরিবারের সাথে মিলিত হই, তখন আমি জানতে পারি যে আমার পিতাকে 23শে সেপ্টেম্বর ফাঁসি কার্যকর করা হয়। এবং ঢাকায় তারা জানাজা করতে দেয়নি, এমনকি মানিকগঞ্জেও তার জানাজা ঠিক মতো হতে দেয়নি। পুরো গ্রাম হাজার হাজার সশস্ত্র বাহিনী দিয়ে ঘেরাও করে মানুষকে জানাজা আসতে বাধা দেওয়া হয়েছে। এমনকি আত্মীয় স্বজনদেরকেও জানাজা আসতে সংখ্যা সীমিত করে দিয়েছে, এবং জানাজা পড়ার সময়ও জোরপূর্বক দ্রুত জানাজা শেষ করতে বাধ্য করেছে, যেগুলো অন্য অন্য কারোর ব্যাপারে এত করা করে আর কেউ করে। তো আচ্ছা, আপনাকে এইসব কি কখনো তারা আপনার মাধ্যমে অন্য কাউকে ট্র্যাক করার চেষ্টা করেছে, বা অন্য কারো নেটওয়ার্ক, কোনো মানে আইসিটি নিয়ে স্পেশালি আপনার যে তৎপরতা ছিল দেশে বিদেশে, বা ট্রাইব্যুনালে আপনার আইনজীবী হিসেবে যে ভূমিকা, বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল দেশে বিদেশে, এগুলো নিয়েও কখনো জানতে চায় নাই বা ট্র্যাক করে নাই? মানে তাদের মোটিভটা আপনাকে যদি এখন আপনি তো এখন মুক্ত অবস্থায় আসছেন, তো আইসিটিতে অনেক আইনজীবীরা ভূমিকা রেখেছেন, তো বিশেষ করে আপনাকে টার্গেট করার কি মোটিভ থাকতে পারে আপনার কাছে আমি মনে যেটা হয়? আমি যেটা মনে করি যে তারা আমার পিতার মামলা চলার অবস্থায়, আমি যেটা শুরুতে বলেছিলাম যে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা অন্য কোনো মামলায় ঘটেনি। যেমন চিফ জাস্টিস নিজে প্রসিকিউশনকে বলেছেন যে প্রসিকিউটরদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। কেন তারা এত নিম্নমানের আম, তথ্য সবল বা সাক্ষ্য প্রমাণ নিয়ে এসেছে, যে যার মাধ্যমে আমরা কেমন কেমন করে এই রায় মানে ভালো রাখবো। এবং যখন তিনি এটা বললেন, তখন আহ একাধিক মন্ত্রী সরাসরি প্রধান বিচারপতিকে হুমকি দিলেন, তাও ক্যামেরার সামনে। এরকম অনেক excuse me, এই ঘটনাগুলো দেশে এবং বিদেশে ব্যাপকভাবে প্রচার হয়েছিল। আর আমি একটা জিনিস করার চেষ্টা করতাম, সেটা হচ্ছে যে এই মামলায় কি হচ্ছে, এবং এই শুধু এই মামলায় যতগুলো মামলার হয়েছিল সেই মামলার সার নির্যাস আমি নিয়মিত আমার ফেসবুক পোস্ট, ব্লগ এবং টুইটারে দেওয়ার চেষ্টা করতাম। কারণ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে, নিউজ পেপার, টেলিভিশনে সত্য কথা বলার সুযোগ ছিল না। শুধুমাত্র সরকারের যে ভাষ্য সেটাই শুধু প্রচার হতো। আসলে যেসব আইন অবজ্ঞা করা হচ্ছে, সরাসরি সাক্ষ্য আইনকে লঙ্ঘন করে, সকল ধরনের বিচারিক মানদণ্ডকে ভায়োলেট করে যে বিচার পরিচালিত হচ্ছে, সে এর খুঁটিনাটি আমরা রেগুলার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম। এবং এগুলো বিশেষ করে বাংলাদেশের যে কূটনীতিক মহল এবং আন্তর্জাতিক যারা বিশ্বে যেখানে ওয়ার ক্রাইম ট্রায়াল বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল হয়েছে, সেটা আন্তর্জাতিকভাবে এটা অ্যাটেনশন এর ভেতরে থাকে। বিশেষ করে যারা দাতা গোষ্ঠী, যাদের কাছ থেকে অর্থ নিয়ে বাংলাদেশ চলে, তাদের অন্যতম একটা আকর্ষণ এখানে থাকে যে আমরা এই দেশের গভর্নমেন্টকে ফান্ড করছি, তারা কিভাবে পরিচালনা করছে, এরকম একটা হাই প্রোফাইল কেস, এটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা, আসামি এবং তাদের সাক্ষীদেরকে সঠিকভাবে সাক্ষ্য প্রমাণ তারা দিতে পারছে কিনা, এটা তারা জানতে আগ্রহী ছিল। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে, টেলিভিশন এবং নিউজ পেপারে সেটা ছিল না। তখন তারা আমাদের সাথে যোগাযোগ, আমরা যে মামলায় নিয়োজিত আইনজীবী ছিলাম, আর যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, ইংল্যান্ড থেকে করেছি, তাদের যাদের প্রশ্ন সেটা আমি উত্তর দিতে পারতাম, এবং তারা আরো বেশি জানতে চাত। তারা প্রায় আমাকে তাদের কাছে ডেকে নিয়ে এই বিষয়ে প্রশ্ন করতো। এই আমার আসা যাওয়াটাও তাদের একটা অন্যতম কারণ ছিল, যে জন্য আমাকে মনে হয় তারা টার্গেট করেছে। আমার মনে আন্ডারস্টুড। আমরা আরেকটা বিষয় প্রশ্ন করে শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে আপনার পরিবারের উপর তো অমানবিক একটা অবস্থা গিয়েছে, তারা আশা নিরাশা দোলাচলে ছিল, তো এখন স্পেশালি আপনার মেয়েদের এবং আপনার স্ত্রীর এবং আপনার মায়ের, তাদের মানসিক অবস্থা কি ছিল মানে 8 বছর, এবং এখন পর্যন্ত তারা ওই ট্রমাটা কি কাটিয়ে উঠতে পেরেছেন কিনা? এখানে একটু বলে রাখা খুবই জরুরি যে আমার গুমের পর অন্যান্য পরিবারের চেয়ে সবচেয়ে বেশি আমার পরিবার খুব সক্রিয় ছিল। তারা এটাকে মেনে নিয়ে হতাশে বসে থাকেনি, তারা নিয়মিত আমার বিষয় নিয়ে কার্যক্রম চালিয়ে গিয়েছে দেশে এবং দেশের বাইরে। যার ফলে যেটা হয়েছে যে যখনই তারা কোনো মানবাধিক সংস্থার সাথে যোগাযোগ করতো এবং তাদের কোনো স্টেটমেন্ট দিতে আহ্বান করতো, তারা স্টেটমেন্ট দিত। এর ফলশ্রুতিতে আমার পরিবারের উপর যে বাংলাদেশে
হয়রানি নেমে আসতো। আপনারা সবাই জানেন, টিউলিপকে যখন আমার ব্যাপারে প্রশ্ন করা হয় তখন আমার পরিবারের উপর বিরামহীন হয়রানি শুরু হয়ে যায়। যখন টিউলিপের নিউজটা ইংল্যান্ডে প্রচারিত হয়, তারপর কয়েক হাজার পুলিশ নিয়ে ব্লক রেড যেটাকে বলে, আমার বাসার আশেপাশে কর্ডন অফ করে আশেপাশে সব বাসার ছাদে অবস্থান নিয়ে আমাদের বাসায় তারা প্রবেশ করে। যারা জানতো না কি হচ্ছে তারা মনে করেছিল কোথাও হয়তো কোনো জঙ্গি হামলা হয়েছে, এই জন্য সেখানে এত পুলিশ উপস্থিত হয়েছে। কিন্তু তারা এসেছিল শুধুমাত্র আমার মা, আমার স্ত্রী এবং বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য, তারা যেন আমার বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমার মা, আমার স্ত্রী, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনরা এই বিষয় নিয়ে কখনো চুপ হয়নি। তারা বিরামহীন ভাবে আমার বিষয়ে কাজ করে গিয়েছে। তার অন্যতম একটা সাইড এফেক্ট হয়েছে, রিপ্রিকশন হয়েছে আমার পরিবারের, যার ফলে যেটা হয়েছে যে আমার বাচ্চারা যারা ছোটকাল থেকে তাদের মধ্যে খুব ভয় কাজ করে। তারা এরকম ভয় কাজ করে, তাদের যে স্কুলের গার্ডকে দেখে তারা ভয় পেত যে এরা হয়তো এখন এখন তাদেরকে নিয়ে যেতে এসছে। তারা দুঃস্বপ্ন দেখে জেগে উঠতো, যে কেঁদে উঠতো, যে তারা দুঃস্বপ্ন দেখেছে যে বাবাকে নিয়ে গেছে এবং তারা তার মাকেও নিয়ে গেছে, তারা এখন এতিমখানায় থাকছে। এরকম এরকম এবং ট্রমার মধ্যে দিয়ে আমার বাচ্চা আপনার পরিবার সম্ভবত ওই বাসায় আর থাকতে পারেনি নাকি? থাকতে পারেনি, বিশেষ করে টিউলিপের ঘটনার পর এই পরিমাণ পুলিশ আসা যাওয়া শুরু করলো যে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ, এলাকার স্থানীয় গুন্ডারাও আমাদেরকে এমনভাবে হ্যারাস করা শুরু করলো যে শেষ পর্যন্ত আমাদের পৈতৃক সম্পত্তি ছেড়ে আমাদের গোপন স্থানে আমার পরিবারকে থাকতে বাধ্য করেছিল তারা। এমনকি তারা একটা লম্বা সময় দেশের বাইরেও তারা থাকতে বাধ্য হয়েছিল এই কারণে। স্পেশালি আপনি আপনার একটা টিভি টক শোতে আপনি আপনার মেয়েদের ট্রমার কথা বলতেছিলেন, যে তারা মানে খুবই মানসিক ট্রমার ভিতর দিয়ে গেছে। তো এখন তাদের অবস্থা কি? আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ খুব মেধাবী ছিল। আমার দুই মেয়ে ক্লাসের টপ ছিল যখন আমি তাদেরকে রেখে যাই। এখন তাদের ট্রমার কারণে তাদের পড়াশোনায় ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। তাদের সেই পারফরমেন্স আগের মতো নেই। তারা খুব চুপচাপ এবং ক্লাসে সবার সাথে মেশে না, সবার সাথে কথা বলে না। যেটা এরকম তারা ছিল না। তারা খুব হাসি খুশি, প্রাণচঞ্চল এবং এক্সট্রোভার্টিক সন্তান শিশু ছিলেন, যারা সব দিক দিয়ে সবার সাথে মিশতে পছন্দ করতেন, সবার সাথে খেলতে পছন্দ করতেন। দেখুন তারা সেসব থেকে আলাদা হয়ে নিঃসঙ্গ থাকতে পছন্দ করেন। তাদের পড়াশোনা খুবই একেবারেই তাদের পারফরমেন্স খুব ফল করেছে। তারা এখনো তাদের ঘুমাতে সমস্যা হয়। তাদের সোশ্যালাইজেশন তাদের একটা ইস্যু। খুব নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া তাদের অন্য কারোর সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না। তাদের মধ্যে যে 8 বছর তাদের যে ট্রমার মধ্যে তাদেরকে 8 বছর তারা যে ট্রমার মধ্যে গিয়েছে, এখনো তার প্রভাব তাদের মধ্যে বিদ্যমান। এটা এটা কাছ থেকে আল্লাহ আল্লাহ যদি চান, এটা হয়তো সারিয়ে নিতে সময় প্রয়োজন। আমি শুধু আমার কথা বলছি এই জন্য যে আমি না, এই যে হাজার হাজার পরিবার যারা ঘুমের শিকার, সবার পরিবারে এই অবস্থা হয়েছে। সবাই এভাবে ভিকটিম। একটি গুম, একটি নিখোঁজ মানুষ মানে একটি মানুষ না, একটি পরিবারের স্বপ্ন ধ্বংস হওয়া, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাওয়া, জীবন জীবিকা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, আমার সন্তানদের কাছ থেকে তাদের শৈশব কেড়ে নেওয়া হয়েছে। আমার 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 পরিবারের সন্তানদের কাছ থেকে তাদের শৈশব কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে তাদের আনন্দ কেড়ে নেওয়া হয়েছে। এই শুধু আমি আমি আমার কথা বলছি আমাকে নিজের জাহির করার জন্য নয়, যে আমার মতো হাজার পরিবার আছে যাদের কথাও শোনার কেউ নাই। অ্যাটলিস্ট আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন দেখে আমি বলতে পারছি, অন্যদের তো এই শোনার লোকটাও কেউ নাই। আমি আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এই সরকারের উচিত এই গুমের যারা শিকার, ভিকটিম, তাদেরকে নিয়ে কাজ করার জন্য একটি বিশেষ কমিশন গঠন করা, যে তাদের পুনর্বাসন করা যায়। সব পরিবারের এক প্রয়োজন নেই। যেমন আমাদের মেইন সংখ্যা এখন মেন্টাল হেলথ, কিন্তু অনেকে আছে যাদের জীবন জীবিকা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন নিখোঁজ। এরকম অবস্থা আছে যে স্কুলের বাচ্চাদের ভর্তি ফর্মে তারা লিখতে পারে না বাবার নাম লেখার পর যখন ফর্ম জমা দিতে যায়, তখন স্কুল জিজ্ঞেস করে যে বাবার সিগনেচার কোথায়, তখন তারা বলতেও পারে না যে বাবা কি বেঁচে আছে না নেই। এরকম সিচুয়েশন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা খুবই জরুরি যে সরকার এবং মানবাধিকার যারা মানব কল্যাণকর কাজ করেন তারা এদেরকে নিয়ে কাজ করুন, এই ভিকটিমদের দিকে এগিয়ে আসুন এবং তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে দিতে পারে, তার জন্য যা করা সম্ভব আপনারা করুন। এদের নিডি মানুষ এই মুহূর্তে আর কেউ নেই, কিন্তু সবাই মুখ ফুটে বলতে পারেন। আসলে এত হৃদয় বিদারক স্টোরি গুলো আমরা তো আরো অনেক শুনতে চাই, এবং ব্যারিস্টার আরমান ভাইকে অত্যন্ত ধন্যবাদ। আসলে আপনি আপনার স্টোরিটা বলেছেন এবং সাথে সরকারকে যে আহ্বান জানিয়েছেন, আমরাও নূর খান লিটন ভাইয়ের মতো করে বিশ্বাস করতে চাই যে গুম খুন কমিশন
তাদের এই তদন্ত এবং বিচারে সফল হতে পারবে। এটা পুরো জাতির আশা আকাঙ্ক্ষা এখন আসলে। এবং একই সাথে যারা ভিকটিম সেই পরিবারগুলোকে মানসিক এবং অর্থনৈতিক যত ধরনের সাপোর্ট দেওয়া যায় এটার জন্য মানবাধিকার সংস্থাগুলো কাজ করা উচিত। আমরা সরকারকেও একই আহ্বান জানাবো। আমাদের জুলাই কেন্দ্রিক অনেকগুলো সংগঠন হয়েছে, তাদের প্রতিও আমাদের একই আহ্বান থাকবে যে এই পরিবারগুলোকে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, আইনগতভাবে, সব দিক দিয়ে। তো আমরা HRDBর পক্ষ থেকে আয়োজিত আজকের এই আয়নাঘর নিয়ে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশের আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।